আয়নাঘরটি কেমন হয়? যে মানুষটি দীর্ঘদিন আয়নাঘরে ছিলেন, তার বক্তব্যটি আমি পড়ছি আপনাদের সামনে। তিনি বলেছেন যে এটা তিনি 11ই জানুয়ারি 2020 সাল শনিবার তিনি বলছিলেন যে ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি, আম্মার চোখে পানি। বাসার সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার চোখেও পানি এসে গেল। আম্মার সামনে শক্ত থাকার চেষ্টা করেছি, নয়তো হাউমাউ করে কেঁদে দিত। কাল আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরু, ওরিয়েন্টেশন এবং সামনে অনার্স লাইফ। চাকরি বাকরি হয়তো আর পার্মানেন্টলি বাসায় আসা হবে না, এলেও অতিথি হিসেবে। সকালবেলা হাজীগঞ্জ বাজার থেকে বাসে উঠলাম। কাশপুর ব্রিজে পৌঁছালে আম্মা কল দেয়। কল রিসিভ করে বলি, ঘন্টাখানেক লাগতে পারে, নেমে কল দিব ইনশাল্লাহ। যাত্রাবাড়ি মোড়ে নেমে হালকা নাস্তা করলাম। যাব মিরপুর, আমার ফুফাতো বোনের বাসায় কিছুদিন আপাতত থেকে তারপর দেখে শুনে মেসে উঠব। এই হলো চিন্তা। হোটেল থেকে নেমে মাত্র 1-2 কদম হাঁটলাম, তখন বড়দুপুর। হুট করে পাঞ্জাবি পরিহিত একজন সামনে এসে আমার নাম ফয়েজ কিনা জিজ্ঞেস করল। আমি হ্যাঁ বললাম, বলে আমাদের সাথে একটু যেতে হবে। সাহস করে বললাম, আপনারা কারা? বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বললাম, কোনো পোশাক নেই, আইডি কার্ড নেই, আর এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, গেলেই দেখতে পাবেন। আর অমনি শক্ত করে ঝাপটে ধরে কাছের এক জিপ গাড়িতে উঠালো। মুহূর্তের মধ্যেই 2 হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ পড়ালো, চোখ বাঁধলো, তারপর জমটুপি। গলা অবধি ঢেকে যায় যার, তার উপর আবার চোখ বাঁধলো। সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই এত সব ঘটে গেল। অনুরোধ করলাম আম্মাকে একটু কল দিয়ে বলি অন্তত ঢাকায় পৌঁছেছি, হয়তো চিন্তা করবে। অনুরোধ রাখলো না। রাখবে কেন? মায়ের কান্না, মায়ের আকুতি, ওরা কি বুঝবে? হাইব্রিডের গান ছেড়ে দিল গাড়িতে, যেন আশপাশের আওয়াজ কানে না যায়। একই রাস্তায় কয়েকবার যাচ্ছে এমন মনে হচ্ছে, গোলক দাদার মতো। এইভাবে ঘন্টাখানেক পর গাড়ি থামলো। কিছুক্ষণ পরে নিয়ে গেল ইন্টারোগেশন রুমে। এয়ার ফ্রেশনারের ঝাঁঝালো গ্রান, মাথার ঠিক উপরে দেওয়াল গড়ে, চারপাশে নিস্তব্ধ। গড়ির টিকটিক আওয়াজ মগজে গিয়ে ঠেকেছে। দুর্বিষহ দিনের শুরু, পালা করে জিজ্ঞাসাবাদ আর নির্মম মায়ের। এত নির্মমভাবে মানুষকে মারে, শরীরের হাড্ডি মাংস যেন এক হয়ে যায়। সেদিনের মতো ইন্টারোগেশন শেষ। হ্যান্ডকাপ খুলল, পোশাক পাল্টে নতুন পোশাক দিল। চোখ তখনও বাঁধা, নিস্তেজ শরীর। দুজন মিলে ধরে নিয়ে আসলো এক ছেলে। সারাদিন ওই প্রথম চোখের বাঁধন করল, কিন্তু বোঝার উপায় নেই কোথায় আছে। ছোট্ট রুম, লম্বাটে শেফ, এক পাশে একটা খাট পাতা। পুরো রুমে ছাদের সাথে লাগোয়া একটা ছোট্ট জানালা। দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে। দরজা ডাবল লেয়ার, একটা জেলখানার মতো শিক, সাথে লাগোয়া আর একটা কাঠের দরজা। মাঝখানে একটু ছিদ্র, সেটাও বন্ধ থাকে, ভেতর থেকে খোলার উপায় নেই। দরজার নিচের দিকে ছোট্ট একটা জায়গা, খাবার এদিক দিয়ে দেয়। খুঁজছিলাম কোথাও কোনো ক্লু পাই কিনা। দেওয়াল এবড়ো থেবড়ো, লেখার সুযোগ নেই কোনো। রুমের এক কোণে অত্যাধুনিক সিসি ক্যামেরা, বিশাল বড় এক্সজস্ট ফ্যান। বাইরের শব্দ যেন কানে না আসে, যেন অনুমান না করা যায় কোথায় আছি। এত জোরে আওয়াজ করে
ঘুরতো যেন জেট বিমান যাচ্ছে। তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, মাইকিং হতো, তাই প্রায় সারাদিনে চলতো। মনে হতো একটা কবরের মধ্যে আছে। আমি একা, আর কেউ নেই। বাইরের মানুষের কাছে হয়তো আমি মৃত, কিন্তু আমি জানি আমি জীবিত। মুনকার নাকির প্রশ্ন জিজ্ঞেস করছে, সন্তোষজনক উত্তর না দিলে নির্মম অত্যাচার। বাড়ির কথা খুব মনে পড়তো। আম্মার সাথে কবে রাগ দেখিয়েছি, আব্বার কোনো কোনো কথা শুনিনি। ভাইয়ার সাথে কবে মারামারি করেছে। পিচ্ছে 3টা ভাগ্নে ভাগ্নি ছিল। আল্লাহ, আম্মা খুব কান্না করছে এটা মনে হতো। বড় মামা মারা গিয়েছে 1 মাসও হয়নি, এর উপর আমার হারিয়ে যাওয়া। এভাবে প্রায় প্রতিদিনই জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। রাতে একটু আরাম করে ঘুমাবো, সেই সুযোগ নেই। সারা শরীর ব্যথা, খাবার যা দেয় গলা দিয়ে নামে না। বেঁচে থাকার জন্য খাওয়া, টিকে থাকার জন্য খাওয়া। পাশের সেলে মানুষের উপস্থিতি টের পেতাম, কিন্তু কথা বলার সুযোগ নেই। গার্ড থাকে সব সময়। এক ভাই প্রায় সারাদিনই কান্নাকাটি করতো, চিৎকার করত। আল্লাহ জানেন ওনার উপর দিয়ে কি গিয়েছে। 10-12 দিন পর অন্য আরেকটা রুমে পাঠায়, একটু পুরনো ধাঁচের, কিছুটা মসৃণ দেওয়াল, দেওয়ালের এখানে সেখানে আলতো করে খোদাই করা অনেক লেখা, এক এক রকম হাতের লেখা, কত শত মজলুমের স্মৃতি। কেউ আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, কেউ মুক্তির দোয়া করছেন।